শর্ট, সেই জন্যই তোকে বলছিলাম আমি বের করে দিই। এই লজিকটা কেন পড়ে সামনে রাখি, সেই পিছনে চলে যায়, এর পেছনে লজিকটা তো জানতে হবে। ওই যে আবার ফোন করছি। কোথায় আছে? বাবা কি আমাকে সানগ্লাস লাগাবো? সানগ্লাস কোথায় আছে তোর সানগ্লাস? ওই যে অটো দাঁড়িয়ে আছে, এই যা চলে গেল। হ্যালো বন্ধুরা, সিম্পল অরিজিনাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এই যে মেয়ে বেরিয়ে গেল, মেয়ে একটু যাবে হচ্ছে নৈহাটি বড় মার ওখানে পুজো দিতে। তাই এখন সকাল বাজে হচ্ছে প্রায় 8টার কাছাকাছি। এবার তুলবো সোনুকে। ওঠ, 8টা বাজে এখন। এই যে টেবিলে চলে এসেছি, এখন চা খাবো। আমাকে আরেকটা দে বিস্কুট, 3খানা বিস্কুট। একটা জলের গ্লাস নিয়ে আসতে পারবি? কেন? আচ্ছা তুই যাস না, আমি যাবো। ক্যামেরার সামনে আসতে অসুবিধা কিসে তোদের? যা নিয়ে আয়, যা, দেখা যাবে না, যা। এই যে আমি সোনু এখন বসে বসে চা খাবো। এই দেখো, এই যে সোনুর কাপ, ওই যে আমার কাপ, ওই যে লিকার চা 1 কাপ। এই যে 3খানা বিস্কুট। জল নিয়ে স্মৃতি জল, ও তোর তো জল খাওয়া হয়ে গেছে। চলো চা খেয়ে আবার পরে আমাদের সাথে কথা হবে। দেখো সোনুর টিফিন গুছিয়ে দিলাম। এখানে একটা তরকারি আছে, আলু দিয়ে, পটল দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি। এখানে 2টো মিষ্টি আছে, আর এই যে পরোটা আছে। এগুলো একটু ঠান্ডা হলে, একটু ইয়ে করে রাখি, ঠান্ডা হলে তারপরে ঢুকিয়ে ঢাকনিগুলো দিয়ে তারপরে এটা। আর এই যে তরকারি গরম বসিয়েছি, তরকারিটা দিয়ে ওকে ভাত দেবো, অল্প একটু ভাত খাবে সেই জন্য। এই যে সোনুর খাবার দিয়ে দিচ্ছি টেবিলে। ও জামা কাপড় পরে, আর ঠাকুর প্রণাম করবি, ঠাকুর প্রণাম করে খেতে বসবি একদম। এই সোনুকে সোনু আসবে, ঠাকুর প্রণাম করে স্নান করে সবাই বেরোলো, জামা কাপড় পরছে এখন, জামা কাপড় পরে ঠাকুর প্রণাম করে তারপরে ও খেতে আসবে। আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে ওকে। হুম, দেয় না তো, এটা হিসাব করে দেয় না যে তো। আমি আজকে যদি আমার কাছে ইয়ে থাকে, হুম, সেটা আমি যেন আচ্ছা ঠিক আছে। শেষ অবধি আর ইয়ে হয়। হ্যাঁ, আচ্ছা তো ওদিকে যাবি তো? এই যে সোনু অফিসে বেরিয়ে গেল, এখন আমার পুরো ঘর পাকা। মেয়েও বেরিয়ে গেছে, সোনুও বেরিয়ে গেল, সব দেখালাম তোমাদের। সোনু, চলো সোনু সম্পর্কে একটু কিছু কথা বলি। দেখো সোনু হচ্ছে আমার বিয়ের, সোনুর মা হচ্ছে আমার পরের বোন। আমরা 5 বোন আর কি। সোনুর মা হচ্ছে আমার পরের বোন। আমার আগে ওর বিয়ে হয়েছে, মানে যেহেতু ও প্রেম করতো সেই জন্যে ওকে আগে মানে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার বাবার পছন্দ ছিল না, ও মেলামেশা করতো। কিন্তু সোনুর মা খুব একটা পড়াশোনাতে সেরকম ছিল না, খুব একটা পড়াশোনা শেখেও নি, আর খুব একটা ইয়েও ছিল না। সেই জন্যে শেষমেশ বাবা বাধ্য হয়েছিল ওই ছেলের সাথে, মানে ও ছাড়বে না, সেই জন্য বাবা বাধ্য হয়েছিল সোনুর সাথে, সোনুর সাথে বলছি কেন,
ওই ছেলের সাথে ওর বাবা মানে বাবা শেষমেশ মেনে নিয়েছিল, কিন্তু প্রথম থেকে বাবা একদমই রাজি ছিল না। ওর সাথে খোঁজখবর নিয়েছে আশেপাশে যারা থাকে এ করে ছেলে সম্পর্কে, কিন্তু যার কাছ থেকে খোঁজ নিয়েছে সে বলছে না ছেলে আপনার মানে আমার বাবা খুব ওই এলাকার খুব একটা নাম মানে কি বলবো নাম করা লোক ছিল, যে একটা খুব সম্ভ্রান্ত পরিবার, বাবার শাসন সম্পর্কে সবাই জানতো। আমরা এতগুলো ভাই বোন থাকলেও কী হবে, আমাদের খুব সেইভাবে রেস্ট্রিকশনে রাখতো বাবা। কিন্তু ওই ঘরের মেয়ে যে এই ছেলের সাথে প্রেম করছে সেটা সবাই শুনেই অবাক হয়ে গেছিলো। তাই বলছি আপনার মেয়ে এই ছেলের সাথে মানে কেউ একটা ভালো ইঙ্গিত দেয়নি, সবাই একটা খারাপের দিকেই গেছে। যাই হোক বাবা মানিনি, কিন্তু যখন দেখলো যে না আমার মেয়েও তো সেইভাবে লেখাপড়া জানে না, আমাকে সম্বন্ধ করে বিয়ে দিতে গেলে তো সেরকম একটা ইয়েও দরকার, থাক পরে মেনে নিয়েছিল। বাবা মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, তার বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে ওরা নিজেরা বিয়ে করেছে। তারপরে যখন ওর ইয়ে হলো 1 বছর পরে ওর ছেলে হলো, তখন বাবা মা মোটামুটি মেনে নিয়েছে, যেহেতু ওর ইয়ে বাড়িতে মানে বোনের শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, ওরা একা, সেই জন্য বাবা আর ওর বর খুব একটা তখন রোজগারও করতো না তারা, ওর বর সে তখন সেরকম একটা কোনো রোজগার করতো না। তার বাবা মোটামুটি ওর বাড়িতে যাতায়াত করতো, একটা ভাড়া বাড়িতে থাকতো, ওর নিজস্ব কোনো বাড়িও ছিল না ওদের, কারণ ও এত শৃঙ্খল ছিল। ওর মা বাবা মার একমাত্রই ছেলে ছিল, কিন্তু বাবা মা অনেক কালে আগেই মারা গেছে। আর সব থেকে বড় কথা বোনের থেকে বয়সের ডিফারেন্সটা অনেক, আমার হাজব্যান্ডের সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক, প্রায় 19 বছর, কিন্তু তবু একটা ভালো ছেলে হিসাবে এখানে ইয়ে আছে। তো মানে তবু এটা মেনে নেওয়া যায়, মানুষের কিছু তো থাকবে, একদিক না থেকে আরেক দিক তো থাকবে। আমার বরের হচ্ছে সেটা, সে খুব ভালো ছেলে, তারপরে বয়সের ডিফারেন্স হলে পরে কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। অনেক কিছু মানিয়েও আমি নিয়েছি, সত্যি কথা বলতে গিয়ে অনেক কিছু আমি মানিয়ে নিয়েছি, সব কিছু তো আর করা যায় না। সংসার জীবনে এত বছর বয়সের ডিফারেন্স হলে তার মতো ইয়ে থাকলে পরে অনেক কিছু থাকে, আমি তো সেগুলো মানিয়ে নিয়ে যাই, থাক সব দিক থেকে পাওয়া যায় না, একদিক থাকে অনেকের, একদিক থাকে না, অনেকে নেশা ভান করে এবারে আমি সেই হিসাবে তো ছেলে খুবই ভালো, আমি সেই জন্য কোনো কিছু করি না, থাক আমার কথাটা থাক। তারপরে সোনুর মার সাথে বিয়ে দেওয়ার পরে 1 বছরের মাথায় সোনু হলো বাবার হসপিটালের খরচা থেকে শুরু করে, যে ও যাচ্ছে হসপিটালের খরচা থেকে শুরু করে সমস্ত কিছু বাবা করেছে, সমস্ত কিছু। তারপরে আমাদের বাড়িতে মানে হসপিটাল থেকে যখন ছাড়লো আমাদের বাড়িতে এসে সোনুর মা উঠলো, ঠিক আছে সেটা হয়, প্রথম বাচ্চা বাড়িতে কেউ নেই, সেটাও ঠিক আছে। কিন্তু যখন আদৌ সাধারণত ছেলে হলে বোধহয় 21 দিনে না কত দিনে, আর মেয়ে হলে বোধহয় 1 মাস, আমি জানি না ঠিক ওরকম টাইপের। আদৌ যখন ছেড়ে গেলে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেল, তখন ওর মা কোনো আলোচনা করলো না আমার মাদের সাথে বা কিছু, বললো কি ও একবার বললো যে চল মা আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন তো যাইনি। সেই যে ও ছেলেকে ফেলে বাড়িতে চলে গেল, আর এবার মানে 1 দিন যায় 2 দিন যায়, আসে না ছেলে। ওই ছেলে তখন সাধারণত বুকে দুধ খায়, বেশ মিল্ক খায়, তখন তো আসলো না। তখন আমার সেজো ভাইকে মা পাঠালো, যা তো তখন রাঙাদি বলে ওকে সবাই, সোনুর মাকে সবাই রাঙাদি বলে ডাকতো, বলছে যাতে রাঙাদি বাড়িতে গিয়ে দেখে হয়তো ছেলেটাকে ফেলে গেল, আর তো আসছে না। তখন গিয়ে দেখে যে ও খাওয়া দাওয়া করে রাত্রিবেলা থেকে গেছে চুল বাঁধছে। তবে যে কী রাঙাদি তুই যে ছেলেকে ফেলে চলে আসলি, আর তো গেলি না, ও কিছু বলেও না আর গেলেও না, ওই যে ছেলেকে রেখে চলে গেল, ব্যাস। মানে মাদের সাথে আলোচনা করে যে মা তোমাদের কাছে থাক, আমার তো ওখানে কেউ নেই, তোমাদের কাছে মানুষ হোক। আর আমার বাবা সবথেকে বড় কথা একটা মানে রাজ্য সরকারের চাকরি, তখনকার দিনে কত টাকা মাইনে ছিল, এতগুলো মানুষকে, আমরা 5 বোন 4 ভাই 9 জন, তারপরে বাবা মা, তারপরে আমাদের কাছে আমাদের দিদা থাকতো, মানে মায়ের মা, আমাদের ঠাকুমা থাকতো, সে এতগুলো মানুষের সংসার চালিয়ে বাবা কাটে, তাদের লেখাপড়া কিছু হলেও না আমাদের লেখাপড়া শিখিয়েছে, খুব বেশি হয়তো শেখাতে পারে, কিন্তু যা হয়েছে তাদের তো চলে তো যাচ্ছে। আর সেই দিয়েই তো মেয়েকে মানুষ করলাম, মেয়ে এখন আমার চাকরি করছে বড় কোম্পানিতে, সেই জন্য বুঝি কিছু হলেও তো শিখিয়েছে, সমাজে চলার মতো তো শিখিয়েছে। এর বাবার কাছে কী থাকে, তুই যখন বিয়ে করেছিস সব দায়িত্ব তাহলে তোর, তুই দেখে শুনে যেহেতু বিয়ে করেছিস, মা বাবার ঘরের প্রতি চাপাতে পারিস না। সেই যে চলে গেল, আর ছেলেকে নিল না, তো নিল না, ছেলের সাথে কোনো সম্পর্কও রাখলো না। ও
ওরা অবসর সময় আমরা স্বামী স্ত্রী দুজনে চলে যেত ওর মামা শ্বশুরের বাড়িতে, কিন্তু এই বাড়িতে ওর মা খুব কদাচিৎ আসতো, ওর বাবা তো আসতোই না। ওর মা কদাচিৎ আসতো, এসে ছেলের দিকে বা ছেলেকে কোলে নেওয়া বা ছেলের দিকে ইয়ে করা কিচ্ছু করতো না, কিচ্ছু করতো না। এইভাবে চললো শোনো। তারপর বড় হলো, ওই আমাদের বাড়িতে থেকেই ও লেখাপড়া শিখলো, ইয়ে করলো, মা বাবা ওর দায়িত্বটা নিল। নেওয়ার পরে তারপরে তোমার কোনো স্কুলে ভর্তি করতে গেলে বাবা মাকে ডাকতে গেলে বলেছে আমাদের সময় এই বলে এগিয়ে চলে যাচ্ছে, মানে ছেলে কোনো দায়িত্ব নেবে না। যখনই ডাকতে গেছে কি গার্জিয়ান হিসাবে তো লাগে, ছেলের মা বাবা যখন বেঁচে আছে, আর বাড়ির কাছাকাছি যেহেতু থাকতো, তো খুব বেশি দূরে তো থাকতো না, বাড়ির কাছে কল্যাণীর ওদিকেই থাকতো। সেই জন্য প্রথমেই আমাদের বাবা আমার কর্তব্য হিসাবে হচ্ছে কি যা ওর বরের নাম ছিল প্রণবদাকে বলে যে ছেলে অমুক দিন স্কুল করতে যাবে, গার্জিয়ান হিসাবে যেন যা। কোনো দিনও আসেনি, কোনো দিনও। মাধ্যমিক পরীক্ষা দেবে গিয়ে ডাঙ্গাদিকে গিয়ে বলছে ডাঙ্গাদি কাল শোনো মাধ্যমিক পরীক্ষা। ওর ভালো নাম হচ্ছে সুফল হালদার। বলছে কালকে কিন্তু শোনো মাধ্যমিক পরীক্ষা, একটু যাস না, আমাদের সময় নেই। প্রতিটা কাজে যখন তারপরে কি হলো, ওর এত বেশি ইয়ে আসে না। তারপরে কি হলো, ছেলে যেহেতু খুব আদরের ছিল, আমাদের সবার মেয়ে, ওর ছেলে খুব আদরের, মা বাড়িতে ভালো আদরের মানুষ হচ্ছে। তারপরে কি হলো, একটু গাইডেন্সের অভাবে মামাদের মতো কাজে বেরোতো। দাদুরও বয়স হয়ে গেছে, এতগুলো দাদু আর পারতো না, খেলতে যেতে কতগুলো খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করে দিল। ওই তার বিড়ি সিগারেট ধরেছে, ওই তখন খেলতে যেত, ফুটবল নিয়ে সব মানে কল্যাণীতে খেলার মাঠ আছে, খেলার মাঠে বন্ধুদের নিয়ে খেলতো। তা বাবা ভাবতো যে খেলতে যাচ্ছে কি, এই করতে না কতগুলো খারাপ ছেলেদের সাথে মেশামেশি করতে ওই বিড়ি সিগারেট তুললো। তখন ওর বাবাকে বলা হয়েছে যে এরকম ব্যাপার, তোমরা একটু গাইড করে, এখন তো আমরা ইয়ে করতে পারছি না। ওর বাবা তখন আমার বিয়ে হয়ে গেছে, আমি ওই বাড়িতে ছিলাম মেয়েকে নিয়ে, আমারও মনে আছে। তখন আমিও বিয়ে করেছিলাম, তখন ওর বাবা একদম পুরো হাত পা নেড়ে, না আমার সময় নেই, আমি কী করে করবো ডিউটি, মানুষের ডিউটি করে নাকি ছেলেদের, তাহলে ছেলেকে জন্ম দিয়ে ছেলে কী করবে, ওর নাকি সব কাজ করে আর কোনো সময় নেই ছেলেকে দেখার মতো। ওদের বক্তব্য হচ্ছে সবসময় এই ছিল। এই করতে ছেলেটা বাজে দিকে চলে গেল। তারপরে মা বাবাও চলে গেল। তারপরে আমার যে সেজো ভাইয়ের কথা বলছি, রাঙা দিকে খোঁজ নিতে গেছে, সেই সেজো ভাইও চলে গেল। ব্যাস, এখন কী করবে, বাধ্য হয়ে মার বাড়িতে গেছিলো। ওই মা ওই ছেলে খারাপ, ছেলে নেশা করে, এই বলে নেশা মুক্তি কেন্দ্রে ঢুকিয়ে দিল। সে কোনো না, আমাদের কিছু বললো না গিয়ে নেই। তারপর হঠাৎ করে আমার মানে বড় সেজো, হ্যাঁ ওটা হচ্ছে মেজো ভাই, ওটা হচ্ছে সেজো ভাই না, ওটা মেজো ভাই, যার যে আর কি নেই। তার সেজো ভাই একটা জায়গায় কাজে ওকে ঢুকিয়েছিল, একটা সিকিউরিটি গার্ডের কাজে কল্যাণীতে। তখন ও খোঁজ নিত, ও হচ্ছে ওইসব এজেন্সি নেওয়া, ওর লোককে ওখানে ঢোকানো বিয়ে করে। তখন খোঁজ নিচ্ছে সোনু ডিউটিতে যায়, আমিও সোনুকে ফোন করে যাচ্ছি। আর ওর মাকে এর মধ্যে কী হতো, মাকে পাঠিয়েছি তো, ওর মাকে রেগুলার আমি প্রতি মাসে ওকে টাকা পাঠিয়ে দিই সোনু খাবারের জন্য। তো ওর ছেলেকে খেতে দিত না ঠিক মতো। তারপর ওর বাবা যেদিকে মারা গেল, সেদিকে আমরা গেছি, তখন ওর ওই যে মামাতো ননদ এসেছে। মামাতো ননদ বলছে জানো তো, আমাদের সামনে বলছে, জানো তো বৌদিকে দেখছেন কি আলমারি থেকে বিস্কুট বের করছে। দাদার মুদিখানার দোকান আছে, দাদার একদিকে অনেক জিনিসপত্র, তারপরে তোমার সাবান সোডা থেকে শুরু করে গায়ে মাখা সাবান সার্ফ থেকে শুরু করে সমস্ত পাঠিয়ে দিচ্ছে, ডাল তেল বিস্কুট, মানে যা লাগবে মুদিখানার দোকানে যা জিনিস। তারপর ও সেগুলো কী করছে, ছেলেকে খাওয়ায় না, কী করে ভগবান জানে, ওগুলো জানি না, ও আলমারির ভেতরে বিস্কুট ঢুকিয়ে রেখে দেয়। তখন ও মামাতো ননদ বলছে আমি বৌদিকে দেখছি, বৌদি আলমারির ভেতর থেকে বিস্কুট বের করছে। আর হচ্ছে তখন আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, তুমি আলমারির ভেতর থেকে বের করছো কেন, তুমি বাড়িতে তো তুমি আর ছেলে থাকো, আর তো কেউ থাকে না, বিস্কুট আলমারির মধ্যে রাখছো না, ছেলে খেয়ে ফেলবে সেগুলো। ওর মা এত তারপরে কী হলো, ওরকম নেশা থেকে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা আর খোঁজ পাচ্ছি না, কোথায় রেখেছে আমাদের বলে না, আমাদের সাথে যত মন ঝগড়া করছে। তখন আমার সেজো ভাই বলছে যে ওর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে, একটা কাজে ঢুকিয়েছিলাম, এখন না গেলে তো কাজটাও থাকবে না, কাজটাও তো চলে যাবে। এই তারপরে অনেক খোঁজাখুঁজি আমাদের কোন নেশা মুক্তি করে ঢুকিয়েছে না ঢুকিয়েছে আমরাও জানি না। তারপরে যেহেতু মা আমরা যেখানে পুলিশে যেখানেই যাচ্ছি না, থানায় টানায় যেখানেই যাচ্ছি না কেন, বলছি যে
না গার্জিয়ান হিসাবে মা যেহেতু না কিছু না করলে আমরা কিছু করতে পারবো না, ব্যাস ওখানেই আমরা ফেসে গেছি। আমরা কিচ্ছু করতে পারছি না, খোঁজ খবর নেওয়া এ করা কিচ্ছু করতে পারছি না। তারপর অনেক টলে টলে তারপরে আমার ছোটো ভাই যে আমার ওই বোনের কাছে থাকে, ওই ছোটো ভাই তখন বলে দিয়েছে যে এরকম এরকম ওই ব্লকের ওদিকে একটা ইয়েতে সঙ্গে ওখানে রাঙাদি দিয়ে দিয়েছে। ওরা তখন ওখান থেকে বের করে এনে তারপরে আমার কাছে রাখা। এখন আজ 1 বছর হতে চললো, ও আমার কাছেই আছে, আমার কাছে থাকছে এখনো পর্যন্ত। ওদের সাথে ছাড়া না, এখন তো করে না, তো এখন দিব্যি ভালো আছে, অফিস যাচ্ছে, সবাই ওর মার কাছ থেকে জেনে, আমি যদি ফটো পাই আমি দেখে দেবো ওর মার কাছ থেকে থাকাকালীন ওর চেহারা কেমন ছিল, এখন চেহারা কীরকম হচ্ছে। মা খেতে পর্যন্ত দিত না ঠিকমতো। ওর মা শুধু বলে হ্যাঁ আমাদের বয়স হয়ে গেছে, ওর বাবা এখন নেই, আমাদের কোনো সংসারে কিছু দেয় না, কিছু দেয় না। আর এবং তোর ছেলেটার জন্য কী করেছিস সেটা একবার চিন্তা করে দেখছি। 1 নয়া পয়সা কোনো তুই ছেলের জন্য খরচা করেছিস? কোনোদিন পড়াশোনার জন্য 1 পয়সা দিয়ে খরচা বাবা আমার কাছে থাকতো? তারপর পরের দিকে ওর বাবা বর ভালো চাকরি হয়ে গেল, চাকরি ওখানে ভালো উন্নতি করলো, ও শাড়ির বিজনেস করে টাকা করে 1 নয়া পয়সা ছেলের জন্য পেত এখনো পর্যন্ত। এটা আমার কাছে 1 বছর ধরে আছে, 1 নয়া পয়সা কোনো দিনের জন্য 1 নয়া পয়সা ছিল। আর এখন আমি বলছি যে আমার কাছে আমি এখানে 2-3 বছর রেখে তোর কাছে পাঠিয়ে দেবো, কারণ ও তো ঠিক হয়ে যাচ্ছে, তোর কাছে পাঠিয়ে না, ছেলেকে পাঠাবি না, আমি এখানে আসলে পাড়ার লোক দিয়ে পিটিয়ে আবার তাড়িয়ে দেবো এখান থেকে, আমাকে বলেছে পাড়ার লোকদের পিটিয়ে তাড়িয়ে দেবো। যে কী কারণে পাড়ার লোকদের দিয়ে পেটাবি না, ওখানে ইয়ে করে পাড়ার লোকটা সব জানে। সব জানে মানে ও তো এখানে আমার কাছে 2-3 বছর থাকবে, তারপরে তো তোকে পাঠাবো। পাড়ার লোকটা 2-3 বছর তোকে দেখবেই না, কী করে জানবে? তখন এরকম কথা বলেছে। তখন দেখি কিছু একটা মানে আইনের ব্যবস্থা নিয়ে তারপরে ওকে ওখানে পাঠাতে হবে, নাহলে ওর বাবার বাড়িতে ও ঢুকতে দেবে না। ওর মা এরকম টাইপের ইয়ে। চলো শুনো সম্পর্কে এই কথা তোমাদের কাছে আজকে বললাম। কেন শুনো আমার কাছে আছে, কেন আছে, আরও অনেক ঘটনা আছে, সব পরে বলবে। একটা ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখানে এনেছি বলে আমার কোনো বোন আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, আমার বড়জি না, আমার ছোটজি না, কেউ আমার সাথে যোগাযোগ রাখে না। আমি শুনুকে এখানে এনে ভুল করেছি। একটা ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনতে আমাদের একটু সাহায্য দরকার, সেইটুকু আমরা করতে পারবো না, আনতে পরে আমি খারাপ। সেই জন্য আমার সাথে আমার কোনো বোন, আমরা যে এতগুলো ভাই বোন কেউ যোগাযোগ রাখে, শুধু দাদা ছাড়া। দাদার বৌদি মাঝে মাঝে ফোন করে, আর কেউ কোনো যোগাযোগ রাখে। আমার ছোটো বোন না, কেউ না। আমরা মা বাবার জন্য, আজ মা বাবাকে তো কোনোদিন কোনো কিছু করতে পারিনি, সেই জন্য মেয়ে হয়ে মা বাবা, সত্যি বলছি, মা বাবার জন্য কোনোদিন কোনো কিছু করতে পারিনি। মা বাবা তো এই ছেলেটাকে খুব ভালোবাসতো, তো যদি একটা কাজ ভালো করে থাকি তাহলে মা বাবার কাজ মনে করছি যে মা বাবার কাজ করাই হবে সেই হিসাবে। আর ছেলেটাও যদি একটা ভালো জীবন পায় সেই জন্য। আজ 1 বছর হতে চললো, এই তো এই মে মাসের 30 তারিখ আসলে 1 বছর। আজকে হচ্ছে এপ্রিলের 20 তারিখ। চলো আজকে তাহলে এখানেই টাটা, আবার আগামী দিন আরেকটা নতুন